কিছু কিছু সম্পর্ক এমন হয় যা শেষ হয়ে গেলেও তার দাগ হৃদয়ে চিরকাল থেকে যায়। সেই দাগ সুখের নয়, কেবলই এক অব্যক্ত যন্ত্রণা, যা কাউকে বলাও যায় না, সওয়াও যায় না। আমার নাম রাইসা। আমার বাড়ি খুলনার এক মফস্বল শহরে। মধ্যবিত্ত পরিবার। বাবা ছিলেন সরকারি অফিসের সামান্য একজন কর্মচারী। ছোটবেলা থেকেই আমি একটু চাপা স্বভাবের, সহজে কারো সাথে মিশতে পারতাম না। কিন্তু আমার মধ্যে একটা গুণ ছিল, আমি অসম্ভব রূপবতী ছিলাম। গ্রামের মানুষ হোক বা শহরের, সবাই এক বাক্যে স্বীকার করত, আমার চোখ জোড়ামাকি হরিণীর মতো, আর গায়ের রং দুধে আলতার মতো। হয়তো প্রকৃতির এই উপহারটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। আমার জীবনের সবচেয়ে বড় ভুলটা হয়তো আমার ২০ বছর বয়সে। অনার্স প্রথম বর্ষের ছাত্রী তখন। বাবা চাইতেন আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াই, কিন্তু ভাগ্য হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। এক আত্মীয়ের বাড়িতে আমার আলাপ হয় আরিফের সাথে। আরিফ ছিল দেখতে সুদর্শন, সরকারি চাকরি করত, আর কথা বলার ধরনটা ছিল বেশ স্মার্ট। প্রথম দেখাতেই সে আমাকে মুগ্ধ করে ফেলেছিল। মনে হয়েছিল এই বুঝি সেই স্বপ্নের রাজকুমার, যার জন্য মেয়েরা রাতের পর রাত জেগে অপেক্ষা করে। পরিবারও রাজি ছিল, কারণ আরিফ ভালো চাকরি করত। মাত্র ৩ মাসের আলাপে আমাদের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ের পর বুঝতে পারলাম বাইরের চাকচিক্য আর ভেতরের মানুষটা এক নয়। আরিফ ভালো মানুষ ছিল, কিন্তু তার মধ্যে একটা সুপ্ত সন্দেহ বাতিক ছিল। সামান্য কারণে সে আমাকে সন্দেহ করত, কখনো কখনো খুব বাজে ভাষায় কথা বলতো। আমি চুপ করে সহ্য করতাম, কারণ আমি জানতাম একটি মেয়ে যদি একবার শ্বশুরবাড়ি থেকে ফিরে আসে, তবে সমাজ তাকে ভালো চোখে দেখে না, বিশেষ করে আমাদের মতো রক্ষণশীল পরিবারে। আমাদের বিয়ের বছরখানেক পরে আমার দেবর শাফিনের সাথে আমার সম্পর্কের শুরু। শাফিন আমার স্বামীর ছোট ভাই, মাত্র ২১ বছর বয়স। সে সবেমাত্র কলেজে উঠেছে, বয়সে আমার চেয়ে ৪ বছরের ছোট। শাফিন দেখতে তার দাদার মতো হ্যান্ডসাম ছিল না, তবে তার চোখে একটা অদ্ভুত সরলতা ছিল, যা আমাকে সব সময় আকর্ষণ করত। শাফিন পড়াশোনায় ভালো ছিল, আর ক্রিকেট খেলা নিয়ে ওর একটা আলাদা ফ্যাসিনেশন ছিল। সে সারা দিন ক্রিকেট খেলত, রাতে পড়তে বসত। আমার স্বামী আরিফ তার চাকরির কারণে প্রায় ট্যুরে যেত। ১ মাসে হয়তো ১৫ দিন সে বাড়িতেই থাকত না। এই সময়ে আমি বাড়িতে একা হয়ে যেতাম। শাশুড়িমা আর শ্বশুর মশাই গ্রামের বাড়িতে থাকতেন, মাসে একবার আসতেন। ফলে শাফিন আর আমিই ছিলাম বাড়ির একমাত্র বাসিন্দা। প্রথম প্রথম আমি শাফিনকে এড়িয়ে চলতাম, কারণ দেবর আর ভাবির সম্পর্কটা কেমন হওয়া উচিত তা নিয়ে আমার মনে একটা স্পষ্ট ধারণা ছিল। কিন্তু শাফিন হয়তো সে পথে হাঁটতে চায়নি। একদিন দুপুরে যখন আমি রান্নাঘরে কাজ করছিলাম, তখন শাফিন কোথা থেকে যেন এসে আমার পাশে দাঁড়ালো। আমি তখন শাড়ির আঁচলটা কোমরে গুজে কাজ করছিলাম। গরমে আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল। শাফিনের চোখটা হঠাৎ আমার দিকে স্থির হয়ে গেল। সে ফিসফিস করে বলল, ভাবি, তোমাকে আজ অন্যরকম লাগছে। আমি একটু চমকে উঠলাম। তার চোখাচোখি এড়িয়ে গিয়ে বললাম, অন্যরকম মানে কি বলছিস? সে আস্তে করে বলল, এমনি, কাজ করতে গিয়ে তোমার শাড়িটা কেমন যেন সরে গেছে, খুব ভালো লাগছে দেখতে। কথাটা শুনে আমার গা শিউরে উঠল। আমি দ্রুত শাড়ির আঁচলটা ঠিক করে বললাম, এসব কি বলছিস শাফিন, তোর সাহস কি করে হলো? সে মাথা নিচু করে বলল, সরি ভাবি, আসলে তোমার রূপ আমাকে সব সময় মুগ্ধ করে। তুমি তো বোঝো না তুমি কতটা সুন্দর। আমি আর কোনো কথা বলতে পারলাম না। শুধু শাফিনের সরল স্বীকারোক্তিটা আমাকে কেমন যেন এক দুর্বলতার দিকে ঠেলে দিল। আমি জানি দেবর আর ভাবির এই সম্পর্কটা নিষিদ্ধ, পাপের, কিন্তু আমার বিবাহিত জীবনে আমি যে আবেগ আর ভালোবাসার অভাব অনুভব করেছিলাম, তা শাফিনের এই সরল স্বীকারোক্তির মধ্যে খুঁজে পেলাম। এই ঘটনার পর শাফিন প্রতিদিন আমার কাছাকাছি আসার চেষ্টা করত। রাতে যখন আমি একা ঘরে বসে থাকতাম, তখন সে এসে দরজার বাইরে থেকে কথা বলতো। প্রথমে সে পড়াশোনার কথা বলতো, তারপর আস্তে আস্তে আমাদের কথাবার্তা ব্যক্তিগত পর্যায়ে চলে যেত। সে আমাকে জানতে চাইত আমার মন খারাপ কেন, আরিফ কেন আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি প্রথমেই কিছুই বলতাম না, কিন্তু শাফিনের অকৃত্রিম ভালোবাসা আর সহানুভূতির সামনে আমি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়লাম।
একবার আমি অসুস্থ হয়ে পড়লাম, জ্বর আর মাথা ব্যথা। আরিফ তখন ট্যুরে। শাফিন সারা রাত আমার পাশে বসেছিল। সে আমার কপালে জলপট্টি দিচ্ছিল আর আমার হাত ধরে সাহস দিচ্ছিল। সেই রাতে যখন আমার হাতটা তার হাতের মধ্যে ছিল, আমি এক অদ্ভুত নিরাপত্তা আর উষ্ণতা অনুভব করলাম। এই অনুভূতিটা আমার স্বামীর কাছ থেকে পাওয়া ভালোবাসা থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এই ভালোবাসাটা ছিল নিষিদ্ধ কিন্তু তীব্র। পরের দিন যখন আমি একটু সুস্থ হলাম, তখন শাফিন আমাকে বলল, ভাবি, তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো আমার সব প্রতিরোধ ভেঙে যাচ্ছে। আমি বললাম, শাফিন, তুই এসব কি বলছিস? এসব পাপ, আমরা এটা করতে পারি না। সে আমার হাতটা টেনে নিয়ে বলল, ভালোবাসা কি পাপ ভাবি? তোমার চোখ দেখলে মনে হয় তুমিও আমাকে ভালোবাসো। তোমার ভেতরের সব কষ্ট, সব না বলা কথা আমি বুঝতে পারি। সেই মুহূর্তটা ছিল আমার জীবনের টার্নিং পয়েন্ট। আমি আর নিজেকে আটকাতে পারলাম না। আমার ভেতরের এক নিষিদ্ধ আগুন যেন দাউ দাউ করে জ্বলে উঠল। আমি শাফিনকে কোনো উত্তর দিলাম না, শুধু তার চোখে চোখ রেখে নীরব সম্মতি জানালাম। সেই রাতে শাফিন আমার ঘরে এলো। ঘরের দরজাটা ভেজানো ছিল। আমরা দুজন মুখামুখি বসলাম। কোনো কথা হলো না, শুধু দুজনের নিঃশ্বাসের শব্দ আর হৃদয়ের ধুকধুকানি। শাফিন আস্তে করে আমার শাড়ির আঁচলটা সরিয়ে দিল। আমার বুকটা কেঁপে উঠল। আমি জানি আমরা কি করতে যাচ্ছি, কিন্তু আমার মধ্যে কোনো অপরাধ বোধ ছিল না। ছিল কেবল এক তীব্র নিষিদ্ধ আকর্ষণ আর ভালোবাসা পাওয়ার আকুলতা। শাফিন আমার কাছে এসে বসল। সে আমার কপালে, চোখে, গালে আলতো করে চুমু খেল। তার স্পর্শে আমি যেন বিদ্যুতের মতো কেঁপে উঠলাম। সেদিন রাতে আমরা দুজন সমস্ত সামাজিক নিয়ম আর নীতিকে উপেক্ষা করে একে অপরের সাথে মিশে গেলাম। সেই মিলন ছিল চরম আবেগপ্রবণতার। আমি প্রথমবার অনুভব করলাম ভালোবাসা আর শারীরিক আকর্ষণ এক হলে অনুভূতিটা কেমন হয়। সেই রাতটা ছিল আমাদের কাছে এক গোপন অভিসার, যা শুধু আমরা দুজনেই জানতাম। এরপর থেকে আমাদের এই নিষিদ্ধ সম্পর্কটা একটা নিয়মিত অভ্যাসে পরিণত হল। যখনই আরিফ ট্যুরে যেত, শাফিন আমার ঘরে চলে আসত। দিনের বেলায় সে আমাকে নানাভাবে সাহায্য করত, আমার পছন্দের খাবার তৈরি করত, আর রাতে সে আমার একাকিত্ব দূর করত। আমি তাকে ভালোবাসতাম, আর সে আমাকে এমনভাবে ভালোবাসত যা আমি আগে কখনো অনুভব করিনি। কিন্তু এই নিষিদ্ধ প্রেমের একটা অন্ধকার দিকও ছিল। শাফিন আস্তে আস্তে আমার দুর্বলতার সুযোগ নিতে শুরু করল। সে আমাকে ব্ল্যাকমেইল করতে শুরু করল। সে আমাকে বলতো, ভাবি, তুমি যদি আমাকে ভালোবাসো তবে আমার জন্য এটা করো বা ওটা করো। সে আমাকে টাকা চাইতো, দামি উপহার চাইতো। যদি আমি তার কথা না শুনতাম তবে সে হুমকি দিত, সে আরিফকে আমাদের সম্পর্কের কথা বলে দেবে। আমি তখন তার এই ব্ল্যাকমেইলিংয়ের জালে আটকে গেলাম। আমি তাকে টাকা দিতাম, তার সব আবদার পূরণ করতাম। আমার কাছে মনে হতো যদি আরিফ আমাদের সম্পর্কের কথা জানতে পারে তবে আমার জীবনটা শেষ হয়ে যাবে। সমাজ আমাকে গ্রহণ করবে না, আর আমি আমার বাবার বাড়িতেও ফিরতে পারবো না। এই ভয়ে আমি শাফিনের হাতে পুতুল হয়ে গেলাম। একদিন শাফিন আমাকে বলল, ভাবি, আমার একটা নতুন মোবাইল ফোন লাগবে, খুব দামি, তুমি আমাকে কিনে দাও। আমি বললাম, শাফিন, এত টাকা আমি কোথায় পাব? আমি তো কোনো চাকরি করি না। সে হাসল। সেই হাসিটা আমার কাছে শয়তানের হাসির মতো মনে হলো। সে বলল, তোমার গয়নাগুলো বিক্রি করো, আর যদি না করো তবে কাল সকালেই আমি আরিফকে সব বলে দেব। আমি কেঁদে ফেললাম। আমার বিয়ের সময় পাওয়া সব গয়না আমি শাফিনের হাতে তুলে দিতে বাধ্য হলাম। সে সেই গয়না বিক্রি করে একটা দামি মোবাইল কিনল। আমার তখন মনে হলো আমি আর এই সম্পর্কটা টেনে নিয়ে যেতে পারবো না। এই ভালোবাসা আমার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে। আমি সিদ্ধান্ত নিলাম আমি শাফিনকে ছেড়ে দেব, কিন্তু সে আমাকে ছাড়তে রাজি ছিল না। সে আমাকে প্রতিদিন ভয় দেখাতো। আমার ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি আর ভিডিও দেখিয়ে সে আমাকে হুমকি দিত।
সে বলতো, যদি তুমি আমার কথা না শোনো তবে আমি এই ছবিগুলো আর ভিডিওগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেব, তখন তোমার মুখ দেখানোর জায়গা থাকবে না ভাবি। আমি তখন নিরুপায় হয়ে পড়লাম। আমার মনে হলো আমি যেন এক অন্ধকার গর্তে পড়ে গেছি, যেখান থেকে আমার আর উঠে আসার কোনো পথ নেই। আমি দিনের পর দিন মানসিক চাপে ভুগতে লাগলাম। রাতে ঘুম আসতো না, সব সময় একটা অজানা ভয় আমাকে তাড়িয়ে বেড়াত। একদিন আরিফ ট্যুর থেকে ফিরে এলো। আমি তাকে দেখে আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি কেঁদে ফেললাম। আরিফ আমার কাছে এসে জিজ্ঞাসা করল, রাইসা, কি হয়েছে তোমার? তুমি এত কাঁদছ কেন? আমি তাকে সব বলে দেব ভাবলাম, কিন্তু শেষ মুহূর্তে থেমে গেলাম। কারণ আমি ভয় পাচ্ছিলাম আমার সমাজের, আমার পরিবারের আর আমার নিজের ভবিষ্যতের। আমি শুধু বললাম, কিছু না, তোমাকে অনেক দিন দেখিনি, তাই মন খারাপ হচ্ছে। আরিফ আমাকে জড়িয়ে ধরল। সেই মুহূর্তে আমার মনে হলো আমার আসল আশ্রয়স্থল এই মানুষটাই। আমি ভুল করেছি, অনেক বড় ভুল, কিন্তু সেই ভুল থেকে আমার আর ফেরার কোনো পথ ছিল না। এরপর আমি শাফিনকে এড়িয়ে চলতে শুরু করলাম। আমি তার সাথে কথা বলা বন্ধ করে দিলাম, তার দিকে ফিরেও তাকাতাম না। শাফিন বুঝতে পারল যে আমি তার কাছ থেকে দূরে যেতে চাইছি। সে তখন আরও হিংস্র হয়ে উঠল। সে আমার ঘরে এসে আমাকে মারধর করত, আমাকে জোর করত তার সাথে থাকতে। একদিন রাতে যখন আরিফ গভীর ঘুমে, শাফিন আমার ঘরে এলো। সে আমাকে জোর করতে শুরু করল। আমি বাধা দিতে গেলে সে আমার গলা চেপে ধরল। আমি শ্বাস নিতে পারছিলাম না। আমার মনে হলো এই বুঝি আমার শেষ রাত। আমি তখন নিজের সব শক্তি দিয়ে তাকে ধাক্কা মারলাম। সে মেঝেতে পড়ে গেল। আমি সুযোগ পেয়ে চিৎকার করে উঠলাম। আরিফ জেগে উঠল। সে দরজা খুলে দেখল শাফিন মেঝেতে পড়ে আছে আর আমি কাঁপছি। সে জিজ্ঞাসা করল, কি হয়েছে এখানে? শাফিন, তুই এখানে কি করছিস? শাফিন তখন উঠে দাঁড়িয়ে বলল, দাদা, ভাবি আমাকে মেরে ফেলেছে। আমি তাকে একটা দরকারি কথা বলতে এসেছিলাম, কিন্তু সে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমি তখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি কাঁদতে কাঁদতে আরিফকে সব বললাম। আমার আর শাফিনের নিষিদ্ধ সম্পর্কের কথা, শাফিনের ব্ল্যাকমেইলিংয়ের কথা, আমার মানসিক কষ্টের কথা আমি সব বললাম, যা আমি এতদিন নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলাম। আরিফ সব শুনে স্তব্ধ হয়ে গেল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ছিল। সে আমাকে কোনো কথা বলল না, শুধু শাফিনের দিকে তাকালো। শাফিনের মুখে কোনো অনুশোচনা ছিল না, ছিল কেবল এক অট্টহাসি। সে বলল, হ্যাঁ দাদা, আমরা দুজন একে অপরকে ভালোবাসতাম। তোমার অনুপস্থিতিতে আমরা কত রাত কাটিয়েছি। আরিফ তখন শাফিনকে মারতে শুরু করল। সে তাকে এত মারল যে শাফিন জ্ঞান হারিয়ে ফেলল। আমি তখন ছুটে গিয়ে আরিফকে আটকালাম। সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। সে বলল, রাইসা, তুমি কেন আমার সাথে এমন করলে? আমার ভালোবাসায় কি কমতি ছিল? আমি বললাম, তোমার ভালোবাসায় কোনো কমতি ছিল না। আমি ভুল করেছি, আমি দুর্বল হয়ে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করে দাও। সেই রাতের পর আমাদের জীবনটা সম্পূর্ণ পাল্টে গেল। আরিফ আমাকে ক্ষমা করে দিয়েছিল, কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেল। সে আমাকে ভালোবাসত, কিন্তু তার চোখে সবসময় একটা সন্দেহ আর কষ্টের ছাপ লেগে থাকত। শাফিনকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। সে তখন আমাদের হুমকি দিল যে সে আমাদের সম্পর্ক নিয়ে সবার কাছে বলে দেবে। আমি তখন সিদ্ধান্ত নিলাম, আমি আর এই শহরে থাকব না, আমি আমার বাবার বাড়িতে ফিরে যাব। আমার বাবার কাছে আমি সব বললাম। বাবা প্রথমে রেগে গিয়েছিলেন, কিন্তু পরে আমাকে জড়িয়ে ধরে বললেন, তুই আমার মেয়ে, তোর জীবন নষ্ট হতে দেব না। আমি এখন আমার বাবার বাড়িতে থাকি। আরিফ আমাকে ডিভোর্স দেয়নি, তবে আমরা এখন আলাদা থাকি। শাফিন এখনও আমাকে মাঝে মাঝে ফোন করে হুমকি দেয়, কিন্তু আমি এখন আর ভয় পাই না, কারণ আমি বুঝতে পেরেছি ভয় পেয়ে জীবন কাটানো যায় না। আমার এই গল্পটা হয়তো অনেকের কাছেই নিষিদ্ধ আর সমালোচিত মনে হবে, কিন্তু আমি এই গল্পটা বলেছি শুধু একটা কারণে, যাতে অন্য কেউ আমার মতো ভুল না করে। যখন কোনো সম্পর্ক আবেগের সীমা পেরিয়ে নিষিদ্ধ পথে হাঁটে, তখন সেই সম্পর্কের পরিণতি সব সময়ই খারাপ হয়। আবেগ আর দুর্বলতার সুযোগ নিয়ে কেউ যদি আপনার জীবনটাকে নিয়ন্ত্রণ করতে চায়, তবে তাকে তখনই থামিয়ে দেওয়া উচিত। আমি এখন নতুন করে বাঁচার চেষ্টা করছি, পড়াশোনা আবার শুরু করেছি। আমার এই জীবনের অভিজ্ঞতা আমাকে একটা বড় শিক্ষা দিয়েছে। নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখা খুব জরুরি, আর কোনো পরিস্থিতিতেই নিজের নীতি আর মূল্যবোধকে বিসর্জন দেওয়া উচিত নয়। নিষিদ্ধ আকর্ষণ হয়তো ক্ষণিকের সুখ দিতে পারে, কিন্তু তার ফল সবসময় তিক্ত হয়।
আমি আজ আপনাদের শুধু একটা কথাই বলতে চাই, আপনার ভেতরের দুর্বলতাকে অন্য কারো হাতিয়ার হতে দেবেন না। জীবনে যাই ঘটুক না কেন, সৎ পথে থাকুন এবং নিজের সম্মান বজায় রাখুন। আমার এই গল্পটা শুনে যদি একজন মানুষও ভুল পথ থেকে ফিরে আসতে পারে, তবে আমার সব কষ্ট সার্থক হবে।